প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মেজবাউল আজম সওদাগর। আরও রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, চিন্তক রেজাউল করিম রনি। আপনাদের দুজনকেই স্বাগত। মেজবাউল আজম, আপনি জানেন যে এই মুহূর্তে আলোচনার তুঙ্গে হলো পাক ভারত যুদ্ধ, কেউ কেউ বলছেন যুদ্ধ খেলা, এবং সেটির চলমান রয়েছে। এবং লাস্ট যেটা খবর সেটি হলো বৃহস্পতিবার রাতেও কিছু হামলার ঘটনা ঘটেছে, এবং সেগুলি ড্রোন হামলার। এবং পাকিস্তান দাবি করেছে তারা ভারতের 12টি ড্রোন নিষ্ক্রিয় করেছে, এবং তারা এটাও জানিয়েছে তাদের একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতিটি যেটা তৈরি হয়েছে, এটাকে বিশ্লেষণ করলে আমরা কয়েকটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি। যে দু দেশের মধ্যে যে ওয়ার স্ট্র্যাটেজি, এটাকে যখন আমরা ব্যাখ্যা করছি, বিশ্লেষণ করছি, তখন দেখতে পাচ্ছি যে ভারতের ওয়ার স্ট্র্যাটেজিটা অনেকটা ইসরায়েলের মতো। কিভাবে? যেমন তারা বলছে যে আমরা তো যুদ্ধ করছি না, আমরা কি করছি যে আমরা ওখানে সন্ত্রাসীদেরকে মারছি। বৈশ্বিক যে ওয়ার অন টেররের যে ট্রেন্ডস বিশ্ব রাজনীতি, এইটার সাথে তাল মিলিয়ে ভারত তার ওয়ার স্ট্র্যাটেজিটা ঠিক করেছে যে আমরা ওখানে সন্ত্রাসীদেরকে মেরে ফেলছি, তাদের ঘাঁটি থেকে উচ্ছেদ করছি, তাদের ঘাঁটি আমরা ঘুরিয়ে দিচ্ছি। অন দ্য আদার হ্যান্ড পাকিস্তান বলছে যে এখানে কেউ সন্ত্রাসী নয়, সবাই সাধারণ বেসামরিক নাগরিক, এবং সেই নাগরিকরা মারা গিয়েছে, মারা যাওয়ার পর তাদের জানাজায় সেনাবাহিনী সবাই শরিক হয়েছে। এইরকম ছবি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে পাকিস্তান বলছে যে তারা কখনোই কোনো বেসামরিক নাগরিককে তারা কখনো টার্গেট করবে না, তারা এটাকে যুদ্ধ হিসেবে দেখতে চায়, এবং তারা সামরিক জায়গাগুলোতে, স্পটগুলোতে তারা টার্গেট করছে। তো ওয়ার স্ট্র্যাটেজিতে দুটো বিশাল বড় পার্থক্য। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়ারের রুলস রেগুলেশনের দিক থেকে যদি আপনি এটাকে ব্যাখ্যা করেন, তাহলে পাকিস্তানের দাবিটা হচ্ছে হাইলি লেজিটিমেসি পেয়েছে। কিন্তু ভারতের যে দাবি, আমাদের প্রথম দিকে আমরা ধারণা করেছিলাম যে ভারত যেভাবে ওয়ার অ্যান্ড টেররের ট্রেন্ডসকে তারা নিয়ে যে ওয়ার স্ট্র্যাটেজি সাজিয়েছে, যারা সন্ত্রাসীদের উপর আমরা আঘাত করছি, যারা মারা গিয়েছে তারা কেউ বেসামরিক নাগরিক নয়, সবাই সন্ত্রাসী, এই দাবিটা যে করছে, আমাদের প্রথম ধারণা ছিল যে পশ্চিমারা হয়তো এই দাবিকে ঠিক ইসরায়েলকে যেভাবে সমর্থন করে, পশ্চিমারা হয়তো সেভাবেই ভারতকে সমর্থন দিবে। কিন্তু আমরা ব্যাপারটা দেখলাম খুব উল্টো বলতে এরকম, ট্রাম্প বললেন যে, প্রথমে বললেন যে এই হামলা হচ্ছে লজ্জাজনক, এবং দ্বিতীয়ত তিনি বললেন যে আমরা আশা করব তারা উভয়ই আলোচনা করে একটা সমাধানে পৌঁছবে। তো ডিপ্লোম্যাটিক্যালি ভারত এখানে একটা ব্যাক সাইডে আসছে বলে আমার ধারণা, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভারত যে দাবিটা নিয়ে যুদ্ধে নেমেছে এবং তাদের যে ওয়ার স্ট্র্যাটেজি সাজিয়েছে, এই দাবি নিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটির কোনো ব্যাপক সাপোর্ট অর্জন করাটা ভারতের জন্য অনেক ডিফিকাল্ট হবে চলমান। জনাব সওদাগর, এর একটা কারণও থাকতে পারে, সেটি হলো পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল। সেই ঘটনাটি ভারত শুরুতেই পাকিস্তানকে দায়ী করল, কিন্তু পাকিস্তান বলল যে আমরা এর জন্য দায়ী নই, আমরা এখানে জড়িত নই, এবং তারা আন্তর্জাতিক তদন্ত চেয়েছে। ভারত কিন্তু সেদিকে আগ্রহ দেখায়নি, এবং দীর্ঘ 15 দিন 2 সপ্তাহ ধরে পাকিস্তান অপেক্ষা করেছে, সারা বিশ্ব অপেক্ষা করেছে যে ভারত কিছু প্রমাণ দিতে পারে কিনা, কিন্তু ভারত সেটি দিতে পারেনি। যার কারণে হয়েছে কি, বিশ্বে যে কথাটা আপনি বলছিলেন যে আন্তর্জাতিক অঙ্গনে সে সমর্থনটা পাচ্ছে না, কারণ সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তান জড়িত রয়েছে, তার প্রমাণ কিন্তু নেই। এখন ভারত শুধু বলছে এইটুকুই প্রমাণ, আর কিছু প্রমাণ নেই, তার মুখের কথাটা। এবং আমরা লক্ষ্য করছি যে ভারত বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু সেখানে খুব আশাব্যঞ্জক কিছু পায়নি বলে আমাদের যতটুকু জানতে পারছি। এখন প্রশ্ন হলো যে ভারত একাকী এই যুদ্ধটা চালিয়ে নিতে পারবে? আমার ধারণা যে ভারত আজকে একটা বিবৃতি দিয়েছে যে এই অপারেশন সিঁদুর তারা যে নাম দিয়েছে, এটাকে বলছে যে এটা একটা কন্টিনিউয়াস, এটা তাদের কন্টিনিউয়াস চলবে বলতে এখানে বোঝানো হচ্ছে যে মাঝে মাঝে একটু করে হামলা চালাবে কাশ্মীরের মধ্যে, পাকিস্তানের আশেপাশে বর্ডারে, বা একটা স্ট্রাইক নাম দিবে, এটা মিডিয়ায় বড় করে প্রচার করবে। এটা হচ্ছে মোদির রাজনীতির অংশ, মানে মোদির দল এবং আরএসএস তারা যে উগ্র জাতীয়তাবাদী রাজনীতির যে চর্চা করে, এই সামনে ভারতে ইলেকশন, এই উগ্রবাদ জাতীয়তাবাদী রাজনীতির মানে পপুলিস্ট হওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য, মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য, এইটা কিন্তু বড় একটা কৌশল
মোদি কিন্তু সেই কৌশলটাই আসলে অবলম্বন করছে। দীর্ঘমেয়াদীভাবে এই যুদ্ধ চালাবে, এটা অ্যানালাইসিস করে আমরা এরকম কোনো সিমটম পাচ্ছি না যে মোদি এই যুদ্ধ দীর্ঘমেয়াদীভাবে চালিয়ে নেবে। এটা শুধু তার রাজনৈতিক একটা কৌশল, আমার ধারণা এখন পর্যন্ত। রেজাউল করিম রনি, মেজবাউল আজম সওদাগর যে কথাটা বলছিলেন, আমরা সেটি রেশ ধরে আপনাকে প্রশ্ন করতে চাই। সেটি হলো, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে এই পাকিস্তান ভারতের যে যুদ্ধ খেলাটা নানান সময় হয়, সেখানে ভারতের সাধারণ মানুষ অথবা পাকিস্তান সাধারণ মানুষের কোনো ইন্টারেস্ট নেই। এটা আসলে সরকার এবং গোটাটাই থাকে, এর পেছনে থাকে রাজনৈতিক এক ধরনের অভিলিপ্সা। এবং ইন্ডিয়াটা যেরকম স্পষ্ট যে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি রেখে সামনে নিয়ে আসা, পাকিস্তানে কিন্তু একই অবস্থা। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে শাহবাজ নয়, জেনারেল মনির সামনে চলে আসছে, সেখানে আবার আরেক ধরনের রাজনীতি। এখন প্রশ্ন উঠেছে যেটা, এই গরিব দুটো দেশ এই যে যুদ্ধ খেলা শেষ পর্যন্ত কি দাঁড়াবে? প্রথম কথা হলো যুদ্ধ কিন্তু মানুষ রাজনীতির একটা এক্সটেনশন। আমরা সবাই যুদ্ধের বিরুদ্ধে, এবং দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের যুদ্ধে জড়ানোর ব্যাপারে যে ধরনের সোশ্যাল মিডিয়ায় হাইপ তোলা হইল, প্রথম কথা হলো এই যুদ্ধটা কেন? এরকম সন্ত্রাসী হামলা ভারতে, পাকিস্তানে, কাশ্মীরে, আফগানিস্তানে, এই রিজনে তো এটা ওয়ার অ্যান্ড টেরর পলিসির প্রজেক্টের পর থেকে বা তারও আগে থেকে, এটা বিভিন্ন সময় থেকে হয়ে আসছে। এটা তো নতুন কোনো ফেনোমেনা না, মানে এরকম গুপ্ত হামলা বা অতর্কিত হামলা বা সুইসাইডাল হামলা। কিন্তু এইবার একটা যুদ্ধে জড়ানোর প্রয়োজন পড়লো কেন? সেই প্রশ্নটার উত্তর ধরে যদি আমরা আপনার প্রশ্নের দিকে আগাই, তাহলে দেখা যাবে যে দেখেন, একটু যোগ করে দিই, এখানে আক্রমণ করেছে কিন্তু ভারত, আর পাকিস্তান ডিফেন্সিভ পজিশনে। যুদ্ধটা পরে, আগে হলো যুদ্ধটা কেন, জি, যুদ্ধটা দরকার হইল কেন? এই যুদ্ধটা যুদ্ধের প্রয়োজনে না, এই যুদ্ধটা পিস স্ট্র্যাটেজির পার্ট আকারে করা হয়েছে। আরেকটা হলো এই যুদ্ধটা ভারত এই যুদ্ধে জড়াইতে বাধ্য হয়েছে। যুদ্ধে দেখেন, যুদ্ধে কেউ শখ করে জড়ায় না। আমরা যদি যুদ্ধ খারাপ, যুদ্ধের বিরুদ্ধে আমরা সবাই এই আর্গুমেন্টটা একটু পাশে রাখি কিছুক্ষণের জন্য, রেখে যদি আমরা বলি তাহলে তারপরেও এই যুদ্ধটা কেন করতে হচ্ছে দুই দেশকে? এই দুষ্ট করতে হচ্ছে পিস স্ট্র্যাটেজির পার্ট আকারে। পিস স্ট্র্যাটেজির পার্ট আকারে এই অর্থে যে যাতে দুইটা নিউক্লিয়ার ওপেন কান্ট্রি যাতে ফুল স্কেলে যুদ্ধ করতে না হয়, তার জন্যই একটা ফলস ফ্ল্যাগ অপারেশন বলতে পারেন দুই তরফ থেকে। স্যার যেটা বললেন, এখানে একটা অল আউট যুদ্ধের সিচুয়েশন সম্ভাবনা আছে মাত্র 1%, আর বাকিটা এরকম অপারেশন পাল্টা অপারেশন, জবাব পাল্টা জবাবের মধ্যে থাকবে। তারপরেও এই জায়গায় যে গেল, এটা খুবই ভয়ঙ্কর ফেনোমেনা, ভয়ঙ্কর লক্ষণ। কারণ হলো যুদ্ধের আপনার আগের স্ট্র্যাটেজি, যুদ্ধ শুরু করার আগের স্ট্র্যাটেজি প্রায় বেশিরভাগ সময়ই যুদ্ধের মাঠে একই রকম থাকে না। মানে আপনি যে পরিকল্পনা করে যুদ্ধের মাঠে নামেন, সেই পরিকল্পনা অনুযায়ী যুদ্ধের মাঠে আপনি ফাংশন করতে পারেন না। যুদ্ধের মাঠে নতুন বাস্তবতা আপনার পূর্ব পরিকল্পনাকে ভেস্তে দেয়, এবং তখন যে নিয়ন্ত্রণটা আসলে আর কোনো পরিকল্পনার অধীন থাকে না, যখন যুদ্ধ নিজেই তার আপনার নিয়তি ডিসাইড করে, এবং যুদ্ধের শেষটা দেখে শুধুমাত্র মৃতরা, জীবিত কেউ যুদ্ধের শেষ দেখে না। এবং পৃথিবীতে দেয়ার ইজ নো সাচ এ থিং অ্যাজ এ গ্রেট ওয়ার। হ্যাঁ, মহান যুদ্ধ বলে কোনো কিছু পৃথিবীতে নাই। সো যুদ্ধ মানেই এইটা একটা অক্ষমতার ফসল আকারেই করা হয়। এখন ভারত এরকম একটা আক্রমণ যে করতে বাধ্য হইল, হ্যাঁ আপনি ঠিকই বললেন, এই যুদ্ধে প্রথম আক্রমণ করার মধ্য দিয়ে ভারত আসলে ব্যাকফুটে চলে গেছে। এবং এই যুদ্ধে আক্রমণ হবে, এটা কিন্তু পাকিস্তানের গোয়েন্দা রিপোর্ট, আমরা 48 ঘন্টা আগের থেকে পাকিস্তান বলতে 48 ঘন্টার মধ্যে ভারত প্রস্তুত রয়েছে। হ্যাঁ, এবং এই 48 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে 42 ঘন্টার মাথায়, এই ঘোষণার প্রায় 42 ঘন্টার মাথায় আক্রমণটা হয়েছে। সো তার মানে আক্রমণ হচ্ছে, এই ব্যাপারে কিন্তু পাকিস্তান অলরেডি ডিক্লেয়ার করছে এবং গ্লোবাল কমিউনিটিকে জানাইছে যে 48 ঘন্টার মধ্যে ভারত হামলা করবে বলে আমরা, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, আমরা আশঙ্কা করছি। ফলে এটা যে খুব অতর্কিত এবং করে হচ্ছে তা না। তারও আগে এইটা প্রায় অনেক দিন ধরেই পেহেলগামের ঘটনার ইনসিডেন্ট বা ন্যাক্কারজনক ঘটনার কারণে না, এরও আগের থেকেই ভারত পাকিস্তান যুদ্ধের একটা উন্মাদনা এই উগ্র হিন্দুত্ববাদী আপনার ফ্যানাটিক কমিউনিটির মধ্যে কিন্তু তৈরি হয়েছে, এবং এই কমিউনিটিকে মনোতুষ্ট করার জন্যই মোদিকে একটা যুদ্ধ অথবা একটা যুদ্ধের আপনার কি বলে যে রিহার্সাল, হ্যাঁ, প্রদর্শন করতে হচ্ছে। দেখেন, ভারত শুধুমাত্র যুদ্ধে এক্সপার্ট হলো সিনেমার পর্দায়, এমনি কোনো গ্রাউন্ডে যুদ্ধে সে এক্সপার্ট না, যুদ্ধ তার কাজ না। তো আরেকটা পাকিস্তানের দিক থেকে যেটা হলো, পাকিস্তান দরিদ্র, ইন্ডিয়াও দরিদ্র, কিন্তু পাকিস্তানের জন্য আসলে এখানে পাকিস্তান এই যুদ্ধে এমনিতে আগায় আসছে কোন সেন্সে, কারণ তার তো হারানোর কিছু নাই।
সে যুদ্ধের মধ্যেই আছে 22 বছর ধরে, হ্যাঁ, আরও বেশি, মানে ওয়ারেন্টারের পরের থেকে সে যুদ্ধের মধ্যে, পুরো রিজিয়নটার যুদ্ধের মধ্যে আছে। ফলে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। এবং পাকিস্তানে এখন যারা ক্ষমতাসীন শ্রেণী, আপনি যে বললেন যে সামনে চলে আসছে জেনারেল, হ্যাঁ, মুনির, কেন সামনে চলে আসছে? কারণ এখন যে লুটপাটের সিন্ডিকেটটা পাকিস্তানের ক্ষমতায় আছে, এটা তো কতগুলো প্রতিষ্ঠিত চোর মিলা ক্ষমতায় আছে, এবং অন্যায়ভাবে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা এবং এখন তাকে যে জেলে বন্দি রাখা, হ্যাঁ, এবং ভারত যে এখানে হামলা করার একটা সুযোগ পাইছে, এটা কারণ হইল ভারত জানে যে জনগণ এই সরকারকে ঘৃণা করে, জনগণ ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সমর্থন দিবে না। চিন্তা করেন আপনি, শুধু ইমরান খান ক্ষমতায় ভারত অ্যাটাক করছে, আপনার ইন্টারন্যাশনাল অ্যাটেনশনটা পাকিস্তানের দিকে 100 গুণ হইতো। এখন যা হচ্ছে তার 100 গুণ হইতো সিম্পলি ইমরান খানের কারণে। সো ইমরান খান নাই, পপুলার সাপোর্ট নাই এই চোর সিন্ডিকেটের উপরে, হ্যাঁ। তো ফলে এই চোরদের, নিউক্লিয়ার ওপেন কান্ট্রি সবই ঠিক আছে, কিন্তু জনগণের আপনার ঐক্যবদ্ধ সমর্থন ছাড়া একটা সরকার যুদ্ধের সময় অন্তত অ্যাডভান্স অবস্থায় থাকার কথা সেটা থাকতে পারে না। সো এই দিক থেকে পাকিস্তান ব্যাকফুটে আছে। যদি এই কারণে আসিফ মনির সামনে, এই কারণে আসিফ মনির সামনে, এবং সেনাবাহিনী ছাড়া পাকিস্তানের জনগণ এখন আর কাউকে ভরসাও করতে পারছে না। কারণ এই ক্ষমতা, এই শাসক শ্রেণীর চরিত্র তো জানে, এরা এক একটা আপনার পায়োনিয়ার চোর, হ্যাঁ, এদের মানে এরা এত বড় বড় চোর, এটা সারা দুনিয়াতে মানে আপনার ইতিহাসে আপনার অমর হয়ে থাকার মতো চোর এক একটা। তো এই চোরদের একটা ক্লাব এই ক্ষমতাটা এখন চালাচ্ছে পাকিস্তান। এই সুযোগটা ভারত নিচ্ছে, 1 নাম্বার। আর 2 নাম্বার হল এখানে যেটা আলোচনা করার চেষ্টা করলেন স্যার, দেখেন ওয়ার অ্যান্ড টেররের পলিটিক্স আফটার আফগানিস্তান এটা ক্লোজ, গ্লোবালি ক্লোজ। এই পলিটিক্সটা শুধুমাত্র টিকে আছে ভারতে, এবং এই পলিটিক্সের ভিকটিম ভারতের নিজের জনগণ, মুসলমান কমিউনিটি, বাংলাদেশ, পাকিস্তান তো বটেই, এবং ইসলামোফোবিয়ার মতো তারা একটা পাক ফোবিয়া পুরা সাউথ এশিয়া জুড়ে, এই পুরা রিজিয়ন জুড়ে পাক ফোবিয়া উৎপাদন করার মধ্য দিয়ে পুরা রিজিয়নটাকে অস্থিতিশীল করে তুলছে। এখানে আমি একটা জিনিস যোগ করব, ভারত যদি মনে করে যে সে যাদেরকে অ্যাটাক করছে, টার্গেট করে আপনার বোম্বিং করছে, মিসাইল মারতেছে, এইটা হলো এরা সব সন্ত্রাসী, ওকে, তাহলে ভারতের পুরা রাষ্ট্রটাই সন্ত্রাসী। হিন্দুত্ববাদ, উগ্র হিন্দুত্ববাদী যে সন্ত্রাস, তার সেই সন্ত্রাসী যদি মনে করে যে উগ্র ইসলামিস্টদের বিরুদ্ধে সে হামলা চালাচ্ছে, যেই বাস্তবতা নাই ওয়ারেন্টারের পরে আমি বলে দিলাম আগেই, তো সেক্ষেত্রে আপনার এই একই যুক্তিতে এন্টার ভারতকে পাকিস্তান যদি মনে করে যে পুরাটাই হিন্দুত্ববাদী আগ্রাসন, পুরাটাই হিন্দুত্ববাদী উন্মাদনার ফসল, এগুলো সব ম্যাট পাগল, যুদ্ধ করা জায়েজ, এই যুক্তি কিন্তু দাঁড় করাইতে পারে। মানে বলছি ভারতের এই লজিকটাই কাউন্টার আকারে ঘুরে ভারতের দিকে প্রয়োগ যদি করা হয়, তাহলে দেখা যায় ভারতের গোটা হিন্দুত্ববাদী সন্ত্রাসী রাষ্ট্র, এই রাষ্ট্র মানবতার জন্য হুমকি, এই রাষ্ট্র পুরা রিজিয়নের অস্থিতিশীলতার জন্য দায়ী, ওকে লেটস ফাইট। এই র্যাটরিক যদি পাকিস্তান তুলে, তাহলে কিন্তু পুরা রিজিয়ন, এমনিতে পুরা রিজিয়নে ভারত একা, ভারতের সমর্থন দেওয়ার মতো এই রিজিয়নে ভারত কাউকে পাবে না। এই যুদ্ধে রিস্ক কোনটা? রিস্কটা হলো যেটা বললাম, যুদ্ধটা যদি প্রলং হয়, প্রলং হলে যেটা হবে যে পাকিস্তান যদি ইনকেস ব্যাকফুটে চলে যায়, পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করতে পারে, সেই ঘোষণা সে আগেই দিয়ে রাখছে। কারণ পাকিস্তানের মিলিটারি সক্ষমতা ইন্ডিয়ার মতো না, এটা এই বাস্তবতা স্বীকার করতে হবে আমাদের, কিন্তু পাকিস্তানের ফাইটিং ক্যাপাসিটি ইন্ডিয়ার চেয়ে অনেক ভালো। এখানে আরেকটা বিষয় রয়েছে, ক্যাপাসিটির কথা বললেন তো, এখানে একটু প্রবলেম রয়েছে কৌশলগত দিক থেকে। কারণ হলো ইন্ডিয়ার যে সেনাবাহিনী রয়েছে সেটা এক জায়গায় ডিপ্লয় করতে পারছে না, সেটা সমস্যা না, সীমান্ত এক জায়গায় ডিপ্লয় করলেও সমস্যা না, বা ইন্ডিয়ার সেনাবাহিনী আমেরিকার চেয়ে 1000 গুণ বড়, তাতে ইন্ডিয়া সুবিধা করতে পারবে, আমি সেটা বলছি না। আমি বলছি এখানে একটা যুদ্ধ এফোর্ট করার মতো অবস্থায় ভারতও নাই, পাকিস্তানও নাই, এই রিজিয়নই নাই। রাইট। এবং মিলিটারিলি ভারতের সংখ্যার দিক থেকে, এর দিক থেকে সবাই দুর্বল হওয়ার পরেও যুদ্ধের স্ট্র্যাটেজিতে ভারত দুর্বল এবং ভারত পরাজিত হবে। এইটা যদি একটা ক্ষুদ্র দেশ, ক্ষুদ্র দেশ ধর বাংলাদেশের সাথে সীমান্তে যদি একটা অল আউট যুদ্ধ লাগে, ধরেন আর্টিলারি ফাইট, ইন্ডিয়া পরাজিত হবে, সমস্ত সৈন্য নিয়ে পরাজিত হবে, বিকজ অফ ফাইটিং স্পিডের দিক থেকে ইন্ডিয়ানরা পরাজিত হবে, সেইটা দেখা গেছে। এই কারণে একটা কথা বলে, আপনার সোশ্যাল মিডিয়ায় দিন দেখছেন হয়তো, যে ভারত পাকিস্তান যুদ্ধে ভারত বিজয়ী হবে, এরকম 95% ভারতীয়রা বিশ্বাস করে যে ভারত বিজয়ী হবে, আর 5% বিশ্বাস করে না। এবং তারা কারা? তারা হলো ইন্ডিয়ান আর্মি। যে কোনো যুদ্ধে ভারত বিজয় হবে কোথায়? সিনেমার পর্দায়, গ্রাউন্ডে না। এবং ভারত যখন পরাজিত হয়, আমি একটা কথা বলছিলাম, সে সাথে সাথে সিনেমায় ঢুকে যায়। এই যে এই সমস্ত উন্মাদনা পরপর তারপরে প্রচুর সিনেমা বানাবে, সেই সিনেমাগুলোতে দেখা যায় প্রচুর সিঁদুর অপারেশন, হ্যাঁ, প্রচুর পাকিস্তানিদের পিটাচ্ছে, মারতেছে, করতেছে, কিন্তু রিয়েলিটি হইলো লাইন অফ কন্ট্রোলে ভারতীয় সেনারা ব্যাপকভাবে মার খাচ্ছে, লাশ পড়তেছে। আমি একটা গবেষণায় দেখলাম যে এখানে আপনার ফাইটিংয়ের ক্যাজুয়ালিটির রেশিওটা 70-30, মানে
70% ক্যাজুয়ালিটি ভারতের দিকে হয়, আর 30% মাত্র পাকিস্তানের দিকে। মানে কাশ্মীর ভারত অধ্যুষিত এবং পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের কথা বলতেছি। সো আমি যেটা বলতেছি যে যুদ্ধের স্ট্র্যাটেজির দিক থেকে সবসময় বড় মিলিটারি শক্তি যুদ্ধে জিতবে বা যুদ্ধে আগায় থাকবে এর কোনো গ্যারান্টি নেই। থাকলে আমেরিকা সমস্ত যুদ্ধে জিততো, ভিয়েতনামে জিততো, আফগানিস্তানে জিততো। সো আমেরিকা পৃথিবীর পরাশক্তি বলা হয় না, তো সুপার পাওয়ার বলা হয় না, সুপার পাওয়ার মিতি তো ভেঙে গেছে আপনার এই সমস্ত ছোট ছোট দেশগুলোর কাছে হেরে যাওয়ার পরে, তাই না? তো সেক্ষেত্রে ইন্ডিয়া, আরেকটা হলো যে ইন্ডিয়া পরাজিত হবে বিকজ অফ তার ফ্যানাটিক জনগোষ্ঠীর কারণে। ইন্ডিয়ার পরাজয়ের জন্য অন্য কোনো পাকিস্তান, বাংলাদেশ বা অন্য কোনো দেশের বা চায়নার মিলিটারি শক্তির দরকার নেই। তার যে ফ্যানাটিক গোষ্ঠী, যে গোষ্ঠীটা 100% মিথ্যাকে 100% সত্যের চেয়ে বেশি আমল করে এবং ধরে নেয়, যেভাবে স্প্রেড করে, এর মধ্য দিয়ে তারা তাদের ইন্টিগ্রিটি গ্লোবালি নষ্ট করতেছে। পুরা জাতি হিসাবে একটা আত্মপ্রতারক জাতি হয়ে উঠতেছে। এই মিথ্যা গৌরবটা যখন তারা রিয়েলিটিতে যাবে, যখন তারা ধাক্কাটা খাবে, তখন এই জনগণের আপনার কি বলে যেটা যে মোহভঙ্গ যেটা হবে, সেইটা আপনার ইন্ডিয়াকে অনেক বেশি বিপদে ফেলবে, ভালনারেবল করবে। প্রফেসর মেজবা, আমরা ট্রাম্পের শুরুতেই প্রতিক্রিয়া দেখেছি, তিনি এই ঘটনাকে শেম বলেছেন, লজ্জাজনক বলেছেন। উনি আরও বলেছেন যে এখন দুই দেশ থামুক, এবং উনি যে কথাটা বলেছেন সেটি হলো যে আমি দুটো দেশকে খুব ভালো করে চিনি, আমি চাইবো ওরাই সমাধান করুক, আমি চাই ওরা থেমে যাক। উনি আরেকটা কথা বলেছেন যে ট্রাম্পের কথা টিট ফর টেট, অর্থাৎ আঘাত আর প্রত্যাঘাত হয়েছে, এখন আশা করি দুই দেশই থেমে যাবে। এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে সাধারণভাবে বা সরলীকরণ করে একটা ধারণা করা হয়েছিল যে ভারত পাকিস্তানের ভিতর উত্তেজনা তৈরি হলে ওয়াশিংটন দিল্লির পক্ষে থাকবে, কিন্তু আমরা দেখলাম সেটি একেবারেই নেই। আরেকটা যুক্তি কেউ কেউ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল যে এই মুহূর্তে শুল্ক নিয়ে চীনের সঙ্গে আমেরিকার যে লড়াইটা চলছে, যেহেতু চীন ভারতের শত্রু, কাজেই আমার যে শত্রু তার মিত্র আমি হব, এরকম একটা ধারণা। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো আসলে কোনো কিছু নয়। সবচেয়ে বড় কথা হলো ওয়াশিংটনের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে যে আসলে তারা এই বিষয়ে তেমন ইন্টারেস্টই নাই। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ট্রাম্পের যে নির্বাচনী ইশতেহার, ওই নির্বাচনী ইশতেহারে যদি আপনি তাকান, যে রিপাবলিকান পার্টির যে নির্বাচনী ইশতেহার, সেখানে বলা হচ্ছে যে ট্রাম্প হচ্ছে যুদ্ধে জড়াবে না, এক। দুই নম্বর হচ্ছে যে পৃথিবীতে ওয়ার অন টেররের যে প্রকল্পটা চলছিল, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যেটা কন্টিনিউ করছিল, ওইটাতেও ট্রাম্প খুব একটা নাক গলাবে না। অর্থাৎ বৈদেশিক ব্যাপার নিয়ে ট্রাম্প তেমন একটা নাক গলাবে না। ট্রাম্প হচ্ছেন একজন এক্সট্রিম জাতীয়তাবাদী এবং ব্যবসায়ী। তিনি আমেরিকার ইন্টারেস্ট কোথায় কোথায় সেটা নিয়ে তিনি নাক গলাবেন। এবং এই যে আপনি ট্রাম্পের প্রতিক্রিয়া যে কথা বললেন, যে দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে আমরা দেখলাম যে এমন একটা ব্যালেন্সড একটা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, এটা হচ্ছে তার এই বৈদেশিক ব্যাপার স্যাপার নিয়ে তিনি কম নাক গলাবেন, সেই নীতির এটা হচ্ছে প্রতিফলন। এবং এখানে আরেকটা জিনিস আমরা যোগ করে দিই, সেটি হলো যে যেটা ভারত কখনোই পছন্দ করে না, কাশ্মীর ইস্যুতে বা অন্য কোনো ইস্যুতে এই দুই দেশের মধ্যে কেউ মধ্যস্থতা করুক। ওয়াশিংটন সে প্রস্তাব দিয়েছে। ইস্যুতে না, ভারতের পররাষ্ট্রনীতির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা যে কোনো সমস্যা তারা দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে চায়। সার্ক কিন্তু এই জন্য তারা সাকসেসফুল হতে দেয়নি। এবং প্রত্যেকটা বৈদেশিক ব্যাপারে ভারতের নীতি হচ্ছে এইটা। এই নীতির উল্লেখযোগ্য কারণটা হচ্ছে যে তারা দক্ষিণ এশিয়া, তারা এখানে মোড়ল হয়ে থাকতে চায়, যে তাদের কথা মতো সবাই চলবে, অন্য কাউকে এখানে হস্তক্ষেপ করতে দিবে না। এই দুটো কারণে এখানে ভারত এখানে একই ধরনের পলিসি অ্যাডপ্ট করেছে তারা, এবং পশ্চিমা জায়গাগুলো থেকে তারা সাপোর্ট পাচ্ছে না। আরেকটা জিনিস বলতেই হবে, সেটা হচ্ছে যে ভারতের বৈদেশিক নীতিটা আমার কাছে মনে হয় মিসক্যালকুলেশন তারা করতেছে। কারণ ওয়ার অন টেররের যে প্রকল্পটা, এই প্রকল্পটা আমেরিকার কাছে একটা দুর্বল একটা প্রকল্প হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিতটা নাই বলা যায়। কিন্তু ভারত কেন যেন চেষ্টা করছে এখনও ওই প্রকল্পে, তারা সাউথ এশিয়া ওই প্রকল্প নিয়ে এখনো থাকবে। কেউ কেউ বলছেন তারা ইসরায়েলকে ফলো করছে। হ্যাঁ, ইসরায়েল তো কমপ্লিট ফলো করছে। আপনি দেখেন যে অপারেশনের যে নামটা দিয়েছে, অপারেশন সিঁদুর, এটা একটা নাম দিয়েছে। তারপরে ঠিক ইসরায়েলের মতোই ইসরায়েল গাজায় ঠিক যেভাবে হামলাটা করে,
এটা ইসরায়েল কিন্তু যুদ্ধ বলে না, বলে যে সন্ত্রাসীদের ঘাঁটি তারা উৎখাত করতেছে এখান থেকে। ভারতও কিন্তু সেই স্ট্র্যাটেজিটা নিয়েছে এবং ভারতের মাদ্রাসা অ্যাটাক করছে, মসজিদ ভাঙছে, মসজিদ ভাঙছে, এগুলো করছে এবং পুরোটাই কিন্তু একটা কমিউনাল একটা চিন্তা ভাবনা থেকে যুদ্ধটা করছে। এবং ইসরায়েলও ঠিক একইভাবে গাজায় কিন্তু যুদ্ধটা করে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ভারত হয়তো মনে করেছিল যে পশ্চিমা শক্তি ইসরায়েলকে যেভাবে সাপোর্টটা দেয় ঠিক ভারতকেও একইভাবে সাপোর্টটা দিবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই সাপোর্টটা কিন্তু ভারত পাচ্ছে না। এবং ভারত কিন্তু দেখেন যে সর্বদলীয় বৈঠক ডেকেছে এবং কয়েকদিন আগে যে সাজসজ্জা একটা রমরমা যুদ্ধের ভাব ভারতের ছিল, এই হামলাটা করার পর থেকে কিন্তু এত কথা বলতেছে না কেউ, আপনি দেখবেন। এবং পাকিস্তান যে হামলা চালিয়েছে, পাকিস্তান দাবি করেছে, পাকিস্তান অফিসিয়ালি দাবি করেছে যে 5টা যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে। এটার বিষয়ে একটা বক্তব্য দিচ্ছে না ভারত, এবং এটাও বলছে না যে পাকিস্তানের দাবি হচ্ছে মিথ্যা, এটাও কিন্তু বলছে না। তো এইটা কিন্তু এই চুপ থাকাটাও হচ্ছে এক ধরনের প্রচারণা যে আমি কোনো কিছুই বলছি না, তার মানে হচ্ছে এখানে এখানে কিছু একটা সত্যতা আছে, কিন্তু সেটা কিন্তু প্রকাশ করে। আর পাকিস্তান কিন্তু ক্লিয়ারলি প্রকাশ করেছে কোথায় কোথায় হামলা চালিয়েছে, কতজন মারা গিয়েছে, তারা বেসামরিক নাগরিক পরিষ্কারভাবে বলেছে। কিন্তু ভারতের এই বিষয়ে কোনো বক্তব্য নেই, একেবারে চুপ। তো সব দিক থেকে ভারত ঠিক যেভাবে আশা করেছিল যে হামলাটা থেকে যেভাবে সুবিধা পাবে, একটা মিসক্যালকুলেশন হয়েছে আমার ধারণা, এবং তাদের এক্সপেকটেশন অনুযায়ী তারা রেজাল্টটা পায়নি। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রফেসর মাজবাউল আজম সওদাগর, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। ভারতের সঙ্গে শুধু পাকিস্তানের সীমানা নয়, সেখানে প্রায় সব দেশের সঙ্গে তার সীমানা রয়েছে। প্রতিবেশী দেশগুলো, নেপালের সঙ্গে রয়েছে, চীনের সঙ্গে রয়েছে, বাংলাদেশের সঙ্গে রয়েছে। বিশেষ করে চীনের সঙ্গে সীমান্তটা তার জন্য খুব উদ্বেগজনক। অরুণাচল প্রদেশকে চীন তার নিজের দেশের অংশ বলে মনে করে, এবং যখনই ভারত তার মানচিত্র প্রকাশ করে তখনই সে প্রতিবাদ জানায়। এবং আপনি জানেন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত বৈরী, এবং এই বৈরিতার কারণে এবং চীনের কারণে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিশেষ করে হাসিনা পালিয়ে যাওয়ার পর চিকেন নেকে তার সামরিক শক্তি বাড়িয়েছে, সেনাবাহিনী ডিপ্লয় করেছে। এবং এটাও জানেন যে আমাদের সীমান্তে কিন্তু তারা নিরাপত্তা জোরদার করেছে। এখন প্রশ্ন উঠেছে, যদি পাকিস্তানের সঙ্গে পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে কিন্তু ভারতের সীমান্ত অরক্ষিত হয়ে পড়বে, কারণ ভারতের সামরিক শক্তি এত বেশি নয় যে সব সীমান্তে তারা একযোগে লড়াইটা করতে পারবে। কি বলবেন আপনি? ভারতের একজন খ্যাতিমান স্কলার, হ্যাঁ, তাত্ত্বিক, তার একটা লেখা পড়ছিলাম নিউজ উইকে। তো উনি লিখতে, শ্রুতি কাপালি ওনার নাম, অনেক বড় স্কলার। শ্রুতি কাপালি লিখতেছেন যে এই যুদ্ধে ভারত অলরেডি ব্যাকফুটে চলে গেছে। ভারতের দিক থেকে যুদ্ধ করার কোনো যৌক্তিকতা নেই। কারণ হলো ভারত জানে যে চারপাশে সে প্রতিবেশী, হোস্টাইল প্রতিবেশী দ্বারা ঘেরা। হ্যাঁ, ভারত আগে যেটা মনে করতো যে সে সবাইকে ঘিরে রাখছে, ব্যাপারটা উল্টাটা, এখন সবাই তাকে ঘিরে রাখছে। তো সেখানে সে কারো সহযোগিতা পাবে না। কিন্তু এখানে যুদ্ধ একটা হবে, সেইটা অল আউট যুদ্ধ না হইলেও আমার যেটা ধারণা, যেটা মনে হচ্ছে, সেটা হলো কাশ্মীরে একটা লম্বা যুদ্ধ। পাকিস্তান চাইবে যে যুদ্ধটা আস্তে আস্তে গ্রাউন্ডে নিয়ে যেতে, এবং কাশ্মীরে বিশেষ করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগোষ্ঠী এক ধরনের সাপ্রেশনের মধ্যে আছে লম্বা সময় ধরে। বিশেষ করে তাদের ওই যে আপনার নাগরিক আইনের অধিকার ছিল সেটা কেড়ে নেওয়ার ফলে
এখন এক অর্থে এটা একটা মিলিটারি অকুপাইড জোন হিসেবে, হ্যাঁ, এটা লকডাউন জোন বলা হয়। শুধু করোনার মধ্যে যে লকডাউন ওটা না, এটা 24 ঘন্টা একটা লকডাউন সিচুয়েশনের মধ্যে, হ্যাঁ, কাশ্মীরকে কাটাইতে হচ্ছে। ফলে কাশ্মীরের সেই জনগোষ্ঠী, তাদের উপর অত্যাচার নির্যাতন, আপনার তরুণদেরকে গুম করা, খুন করা, হেন কাজ নাই ভারতীয় বাহিনী না করে। উনি আর কি যুক্তি দিয়েছেন? এখানে যদি একটা লম্বা গ্রাউন্ড যুদ্ধ শুরু হয়, সেক্ষেত্রে পাকিস্তানের খুব বেশি কিছু করতে হবে না। এই যে নিপীড়িত পুরো জনগোষ্ঠীটা আছে, এরা লম্বা গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুত। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, সেখানে আপনার ধরেন যে অনেকগুলো এমনিতে মিলিটারি গ্রুপ আছে, দুই দিক থেকে নানা রকম মিলিটারি গ্রুপ আছে। সো এইখানে একটা গেরিলা যুদ্ধে ভারতের জন্য পেরে ওঠা মুশকিল। কাশ্মীরের একটা রেজাল্ট চলে আসে লম্বা যুদ্ধ, এবং পাকিস্তান ফুললি যদি এটা ব্যাকআপ দেয় এবং আশেপাশে থেকে আফগানিস্তানও যদি ব্যাকআপ দেয়, তো সেক্ষেত্রে ভারত যদি তার এখনকার যে টেরিটরি হোল্ড করে, তার একটা অংশ হারানো মানে হলো তার বাকি যে ঝুঁকিপূর্ণ এলাকা আছে, সেটা সেভেন সিস্টার থেকে শুরু করে অন্যান্য অরুণাচল প্রদেশ থেকে শুরু করে নাগাল্যান্ডের এরিয়া থেকে শুরু করে বাকি জায়গাগুলোতে ভারত একটা মানে এটা কি বলে বহুমুখী যুদ্ধের সম্মুখীন হবে। অলরেডি যুদ্ধ অবস্থা চলতেছে, এবং তার এখনও সে যে ধরেন ইসলামিস্ট নকশালিস্ট একাকার করে সে দমন চালাচ্ছে। ভারতের ভিতরে রিজিয়ন বিভিন্ন জায়গায় যে যুদ্ধ অবস্থা, এই পুরা যুদ্ধ অবস্থা আসলে একটা আগুনের মধ্যে ঘি ঢালা হবে। হ্যাঁ, সো এই জন্য ভারতের জন্য কোনো স্কেলে যুদ্ধে জড়ানো হবে যে তার অখণ্ডত্বকে স্যাক্রিফাইস করার শামিল। মানে এটা যুদ্ধে জয়লাভ আর পরাজয়ের আগেই এই সিদ্ধান্ত মাইনা নিয়ে ভারতকে আগাইতে হবে যে আমি আমার অখণ্ডতা স্যাক্রিফাইস করব। যদি এই সিদ্ধান্ত ভারত নিয়ে থাকে তাহলে সে যুদ্ধে জড়াইতে পারে, কন্টিনিউ করতে পারে। কিন্তু এটা এই সিদ্ধান্ত নিলে মোদি যেটা অ্যাচিভ করতে চাচ্ছে, সেইটা যুদ্ধের ফলাফল আসার আগেই তার পরাজয় হয়ে যাবে। যখন এখানে কাশ্মীরে অল আউট একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, যুদ্ধের সিচুয়েশন, এবং অন্যান্য এরিয়াগুলো যখন আপনার আরও আনরেস্ট হয়ে যাবে, তখন তার যে হিন্দুত্ববাদী আগ্রাসী যে উৎকল্পনা একটা অখণ্ড ভারতের, সেইটা শুধু ক্ষতিগ্রস্ত হবে ব্যাপকভাবে তা না, তার সে উল্টা অ্যাচিভ করতে গিয়ে আরও লস করবে। ভারতের যে সেনাবাহিনী বা তার সামরিক যে শক্তি, তার সমস্ত সীমানায় কিন্তু ডেপ্লয় করা কঠিন, তার এত শক্তি নেই। কাজেই সে যদি কোনো এক জায়গায় অল আউট যুদ্ধে জড়িয়ে পড়েন, যেটা আপনি বললেন, তাহলে অন্যান্য সীমান্ত কিন্তু অরক্ষিত হবেই, অরক্ষিত হবে, এবং ওগুলো অলরেডি যুদ্ধ অবস্থা চলতেছে। জি, তো ফলে ওই যুদ্ধ অবস্থার ক্ষেত্রে তারা তাদের রিসোর্সগুলো মোবিলাইজ করার সুযোগ পাবে, নিঃসন্দেহে। হ্যাঁ, তাদের শক্তি আরও আপনার ইনক্রিজ করার সুযোগ পাবে। সেটা অবশ্যই ভারতকে দীর্ঘমেয়াদে ভোগাবে। এখানে যে কোনো মূল্যে আপনার যুদ্ধে না জড়ানোটা, আমি বলতেছি এখানে এই অ্যাটাকটা ভারতের দিক থেকে ভারত যেভাবে করতেছে, এটা যুদ্ধের স্ট্র্যাটেজি আকারে করতেছে না, এটা পিস স্ট্র্যাটেজি আকারে করতেছে, যাতে পিস স্ট্র্যাটেজি আবার অ্যাট দ্য সেম টাইম তার যে উম্মাদ হিন্দুত্ববাদী ফ্যানাটিক যে গোষ্ঠী, তাকে কিছু একটা বুঝ দিতে হবে তার। এর আগেও কিন্তু দেখেন ইমরান জি, খানের জি। সময় সার্জিক্যাল স্ট্রাইকের নামে, 19-এ হ্যাঁ, ফাঁকা জায়গায় দেখা যায় বট গাছের উপরে বুম্বিং করে, হ্যাঁ, জি। গভীর জঙ্গলে, যেখানে ওই অর্থে আপনার ধরেন মানুষ দূরের কথা, হ্যাঁ, বন্য পশুরাও যায় না, এত গভীর জঙ্গল, হ্যাঁ, সেই সমস্ত জঙ্গলে কিছু আপনার প্লেন উড়াইয়া ভিডিও ফুটেজ দিয়ে বিশাল, হ্যাঁ, যুদ্ধ জয়ের হাততালি দিচ্ছে। তো এখন যেহেতু ধরেন একটা সেই অবস্থা নাই, হ্যাঁ, এখন তাকে একটা প্র্যাকটিক্যাল প্রমাণের জন্য তাকে কিছু অপারেশন করতে হচ্ছে, কিন্তু সেই অপারেশনের কস্ট যদি হিসাব করা হয়, সেটা আপনার কিন্তু রাজনৈতিকভাবে তো বিজেপি লাভবান হবে। রাজনৈতিকভাবে বিজেপি লাভবান হবে এইটা এক মুহূর্তে বলা যাচ্ছে না। কারণ লাভবান হবে কারণ ফলাফল দেখে, হ্যাঁ, ফলাফল দেখে লাভবান হবে কারণ হবে এটা বলা যাচ্ছে না। এই কারণ হলো আপনার যুদ্ধের ফলাফলটা তো এন্ড অফ দ্য ডে একমাত্র মূর্খ অশিক্ষিত গোয়ার লোকই বিশ্বাস করবে যে এটা ইন্ডিয়াকে শক্তিশালী করছে, একটা পাওয়ারফুল ইন্ডিয়ার প্রতিচ্ছবি হাজির করছে এই যুদ্ধের মধ্য দিয়া। কিন্তু তাদের এটা- অভ্যন্তরীণ রাজনীতিতে কিন্তু বিজেপি আরএসএস এগিয়ে গেল। কি কারণে এগিয়ে গেল? আপনি নিশ্চয়ই দেখেছেন, যুদ্ধ শুরুর আগেই দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস বিজেপিকে অল আউট সমর্থন দিয়ে দিয়েছে, এবং এই অ্যাটাকের পরে কিন্তু তারা মোদী সরকারকে প্রশংসা করেছে, অভিনন্দন জানিয়েছে। এর মানে হলো, আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, ভারতের মূল রাজনৈতিক দল, তাদের যে জাতীয় রাজনৈতিক দল কংগ্রেস এবং আঞ্চলিক রাজনৈতিক দল, সবাই কিন্তু বিজেপিকে ফলো করছে, তারা ফলোয়ার হয়ে গিয়েছে, বিজেপি এটা এবং কেন RSS এগিয়ে হচ্ছে? গেছে। কেন এর হচ্ছে? মানে হলো এই হিন্দুত্ববাদের কর্তৃত্ব কিন্তু আরো প্রভাব বলয় তৈরি করলো। ভারতের রাজনীতি কংগ্রেস বলেন বিজেপি বলেন এই রাজনীতি তো করে। ভারতের সেকুলারিজমটা একটা মানে এটা হলো আপনার হিন্দুত্ববাদী সেকুলারিজম। আর যারা রিয়েল সেকুলার তাদের কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করে, এখন অরুন্ধতী রায়দের মতো। ভারতে কংগ্রেস কেন ক্ষমতায় আসতে পারতেছে না?
কারণ কংগ্রেসের এই যে চাপাবাজি, তার এই যে ভণ্ডামি, তার এই যে আপনার সেকুলারিজমের নামে, হ্যাঁ, আপনার এই যে তার অস্বচ্ছ অবস্থান, এটা পরিষ্কার মানুষের কাছে, মানুষ জানে। এই কারণে ভারতের বৃহত্তর সত্যিকার অর্থেই যারা সেকুলার সর্বধর্ম সমন্বয়ে সহাবস্থানে বিশ্বাস করে, তারাও কিন্তু কংগ্রেসকে একটা যোগ্য যথার্থ দল মনে করে না, কারণ এই ভণ্ডামির কারণে। কারণ সেও এই পপুলার সাপোর্টের রাজনীতিটা করতে চায়, রাইট। রিয়েলি সেটা মিন করতে চায় না। এই কারণে বিজেপি এবং কংগ্রেস সেটা ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রশ্নে কে কতটা এগিয়ে থাকবে সেই প্রতিযোগিতায় নামে। হ্যাঁ, সেখানে অবশ্যই আরএসএস অনেক এগিয়ে থাকবে, বিজেপির ধারে কাছে আপনার কংগ্রেস যেতে পারবে না। কিন্তু কংগ্রেসও এইটা আর একদম এগেনিস্টে গিয়ে দাঁড়িয়ে একটা ন্যায়ানুগ, হ্যাঁ, সত্য পজিশন নিয়ে রাজনীতি করবে বা করছে অতীতে, এটা দেখা যায়নি। হ্যাঁ, কংগ্রেসের আমলে বহু মুসলমানদেরকে আপনার ভিলেন বানানো হয়েছে, সন্ত্রাসবাদী বলে। কংগ্রেসের হ্যাঁ। আমলে কিন্তু বাবরি মসজিদ ভাঙা হয়েছে। সো কংগ্রেসকে আপনি একটা প্রো মুসলিম বা ধরেন মুসলমানদের প্রতি সিম্পেথাইজ একটা শক্তি মনে করার কোনো কারণ নেই। ইভেন এটা আপনার বাম আমলে, যেটা আপনার কলকাতা যখন বাম শাসন ছিল, ইন্ডিয়ার ইতিহাস, তার মনন, তার হিস্ট্রি ও ন্যারেশনের মধ্যে ইসলাম বিদ্বেষ একটা মেইন স্ট্রিম ব্যাপার। সেটা যেই দলই আসুক, বাম, আস্তিক, নাস্তিক, হ্যাঁ, হিন্দুত্ববাদী মিলাইয়া তারা ইসলামকে এনিমি মনে করে। তারা মুসলমানদের এই 800 বছরের শাসনকে কলোনিয়াল শাসন মনে করে। সো ইসলামের ব্যাপারে সারা দুনিয়ার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেলেও ভারতের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে না। সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। এখন যে জায়গাটা আলোচনাটা আসতেছে, তাহলে এখানে এই যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কাশ্মীর। তো সেই কাশ্মীরে, হ্যাঁ, কাশ্মীর ভূখণ্ড নিয়ে দুই দেশই দাবি করে যে এখানে তাদের হিস্সা আছে, এবং কাশ্মীরের এই পরিণতির জন্য ভারতও দায়ী না, পাকিস্তানও দায়ী না, মূলত দায়ী কাশ্মীরের ফটকা শাসক শ্রেণী। রাইট। কাশ্মীরের শাসক শ্রেণী বেশিরভাগই দালাল। এই পারেরগুলো পাকিস্তানি শাসক শ্রেণী দালাল, ওই পারেরগুলো এই বিজেপি বা ভারত কংগ্রেসের দালাল। কাশ্মীরে যদি একটা স্ট্রং লিডারশিপ দাঁড়াইতো, কাশ্মীরের পরিণতি এরকম হতো না। কাশ্মীর হলো সেকেন্ড গাজা। হ্যাঁ, আরেকটা যেটা হলো ইসরায়েলের মতো করে এখানে আপনার ইন্ডিয়া চাচ্ছে যে একটা সামরিক স্ট্র্যাটেজি কাজে লাগাইতে। এইটা একটা স্টুপিডিটি। ইসরায়েল অলরেডি পরাজিত এই যুদ্ধে। সারা দুনিয়ার হিসাবে গাজায় যেইভাবে বাচ্চা এবং নারীদেরকে আপনার হত্যা করা হয়েছে নির্বিচারে, সেই হত্যার পরে ইসরায়েল এই সিভিলাইজেশনের জন্য একটা ডিস্ট্রাকটিভ হুমকি। এইটা শুধু মুসলমানরা না, যে কোনো সভ্য মানুষ, বিবেকসম্পন্ন মানুষ দুনিয়ার যে কোনো ধর্মের এটা মাইনে নিচ্ছে যে একটা সুস্থ পৃথিবী, সুন্দর পৃথিবী আর ইসরায়েল কখনো কোএক্সিস্ট করতে পারে না, একসাথে হইতে পারে না। এই পারসেপশন ডেভেলপ হয়ে গেছে। যখন কারো সম্পর্কে এই পারসেপশন ডেভেলপ হয়ে যায়, সে আর যুদ্ধে জিতে না। রাইট। এই যুদ্ধে ইসরায়েল অলরেডি পরাজিত। এই কারণে আমেরিকা ফুল ফ্রেজ ইসরায়েলকে সমর্থন করতে পারছে না। এই যে 2 দিন আগের আপডেট হইলো, তারা ইসরায়েলকে বাদ দিয়ে মিডল ইস্টের ব্যাপারে সৌদি আরবের সাথে তাদের যে হারানো ঐক্য, হ্যাঁ, সেদিকে ট্রাম্প মনে হয় আবার সৌদি আরব ভিজিট করতেছে। সো সে সৌদি আরবকে কাছে টেনে নিচ্ছে। হ্যাঁ, তার তো একটা মিডল ইস্টে তার তো একটা ইয়া লাগে, মিত্র স্টেট লাগে। সেটা তো ইসরায়েল সে বানাইছে, কিন্তু ইসরায়েলের তার স্টেক এমন নামছে, সে ইসরায়েলের সাথে থাকাটা সে নিজের জন্য সেফ মনে করতেছে না, তার ইজ্জতে আর আপনার ধরতেছে না। তো সেই কারণে এই মডেল পরাজিত অলরেডি, ইসরায়েলি মডেল, এই জায়নিস্ট মডেল। সেই এখন হিন্দু জায়নিজম যদি আপনার ইন্ডিয়াতে সে তার আগ্রাসী নীতি চালায়, সেই পরাজয়ের জন্য আপনার এটা সময়ের ব্যাপার মাত্র, সেটা পরাজিত হতে। কারণ এখানকার সিচুয়েশনটা একেবারে আলাদা। আরেকটা ব্যাপার হলো যে দেখেন, এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই দুইটা দেশ তো বটেই, সাউথ এশিয়া একটা যুদ্ধ এফোর্ড করার অবস্থায় নাই, গ্লোবাল ডিনামিক্সের কারণেই নাই। কিন্তু এখন হিন্দুত্ববাদী এই আগ্রাসনটা, মোদির এই হিন্দুত্ববাদটা গ্লোবাল আপনার শান্তির জন্য যেরকম হুমকি, এই রিজিয়নের স্ট্যাবিলিটির জন্য হুমকি। কিন্তু এই রিজিয়নের বাকি যারা সদস্য আছে, আমরা এই জন্য তো চুপ করে থাকতে পারি না, যেটা গুরুত্ব দিয়ে আমাদের আলোচনা করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ এবং এন্টার সাউথ এশিয়াতে আমাদের একটা ভয়েস রেজ করতে হবে। এই যে পাক ফোবিয়া, ইসলামোফোবিয়ার নামে হিন্দুত্ববাদী সন্ত্রাস, যেটা একটা রাষ্ট্রীয় ক্ষমতার অংশ আকারে এই ধরনের বল প্রয়োগ এবং গণহত্যা চালাইতে পারে না, এটা আমরা অ্যালাউ করতে পারি না। এই কারণে আমাদের সম্মিলিতভাবে ভারতের এই রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রতিরোধ করতে হবে। প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
মুর্শিদাবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রফেসর মেজবাউল আজম সওদাগর, রয়েছেন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক। প্রফেসর মেজবা, আওয়ামী লীগের পুনর্বাসন হবে কি হবে না, এটি নিয়ে আলোচনা কিন্তু থামছে না, কারণ এর সমাধান হয়নি কারণেই থামছে না। বরঞ্চ আমরা লক্ষ্য করছি দিন দিন এটি বাড়ছে। নানান মহল থেকে খুব জোরালোভাবে এই দাবিটি উঠছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ভবিষ্যতে এই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ থাকতে পারবে না। ঠিক এই সময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা পূর্বে আওয়ামী লীগ করতেন কিন্তু দলটির দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন, এলাকায় যারা সম্মানিত এবং ফ্রেশ ছিলেন, তারা বিএনপির সদস্য হতে পারবেন। এর মানে হলো আওয়ামী লীগের ফ্রেশরা, এটা কোট আনকোটে রাখতে চাই, বিএনপির সদস্য হতে পারবেন। কি বলবেন আপনি? এই জিনিসটাকে জনগণ কিভাবে নেবে আমি বুঝতে পারছি না। কিন্তু কথা হচ্ছে যে আপনি যে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলছেন, পুনর্বাসনের তো দুইটা ব্যাপার আছে। একটা আছে ফিজিক্যালি পুনর্বাসন, রাজনীতিতে আসলো, রাজনীতি করলো, এটা একটা পুনর্বাসন। আরটা হচ্ছে যে আওয়ামী যে ন্যারেটিভ, এই ন্যারেটিভের পুনর্বাসন। তো এখন কথা হচ্ছে যে যাকে বলা হচ্ছে যে মানুষটা ফ্রেশ, তাকে ইনভাইট করা হচ্ছে, তিনি বিএনপি জয়েন করতে পারবেন, বিএনপিতে জয়েন করতে পারবে। তার মধ্যে কি ন্যারেটিভটার চেঞ্জ হবে? সে যে নেই ন্যারেটিভে, যে বয়ানে, যে আদর্শে সে বিশ্বাসী, সেইটা তো চেঞ্জ হবে। সেই বিষয়ে তো একটা বিএনপির পলিসি থাকতে হবে। এই পলিসিটা নিশ্চিত করতে হবে দুইটা, যে ফিজিক্যালিও যেমন রাজনীতি করতে পারবে না, তেমনি আওয়ামী যে ন্যারেটিভ, যেটা নিয়ে এতদিন তারা রাজনীতি করছে, ওই ন্যারেটিভ নিয়েও ভবিষ্যতে কেউ রাজনীতি করতে পারবে না। দুইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং দেন দুইভাবে নিষিদ্ধ করার পরে তারপরে আপনি কাকে দলে কে আসবে না আসবে সেই বিবেচনাটা পরে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তার আগেই এই ধরনের বিবেচনা, এটা কোনোভাবেই জনগণ ভালোভাবে নেবে আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে এখানে আইডিওলজিক্যাল যে ব্যাপারটা বাংলাদেশকে সবচেয়ে তো শেষ করে দিয়েছে, আইডিওলজিক্যাল ব্যাপারটা। এখানে হিন্দুত্ববাদী রাজনীতির চর্চা হয়েছে, এখানে হিন্দুত্ববাদের নামে, সেকুলারিজমের নামে হিন্দুত্ববাদের চর্চা হয়েছে, এখানে নাস্তিক্যবাদের চর্চা হয়েছে, এখানে ইসলাম বিদ্বেষের চর্চা হয়েছে। সবগুলো মিলে হচ্ছে আওয়ামী লীগ। তো ফিজিক্যালি আওয়ামী লীগকে আপনি আসতে দিচ্ছেন না, কিন্তু আপনি আওয়ামী যে বয়ান, এই বয়ানটাকে অনেক ক্ষেত্রে অনেকেই সাপোর্ট করছে। মানে ওই বয়ানটা নিয়ে কেউ যদি আসে যে না না ঠিক আছে, ও ঠিক আছে, ওই বলা হচ্ছে যে লোকগুলো ক্রাইম করেছে তারা শুধু অপরাধী, কিন্তু যারা এই বয়ানটা নিয়ে রাজনীতিগুলো আসলে তো তারাও অপরাধী, সেই কথাটা কিন্তু আমরা বলছি না। আবার এই ন্যারেটিভটাকে, এই ন্যারেটিভের বিপরীতে যে কাউন্টার ন্যারেটিভ আমরা তৈরি করব, সেই প্রিপারেশনটাও কিন্তু আমাদের মধ্যে নাই। তো সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে এটা। তো সেই হিসাবে আমি এই ধরনের ইনভাইটেশন, যে তারা আসলে আমাদের দলে আসলে কোনো সমস্যা নেই, এটাকে আমি একটু বিপজ্জনক হিসেবেই দেখি। রেজাউল করিম রনি, আসলে উনি বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের যারা এলাকায় সম্মানিত, একটি বিষয় ফ্রেশ, দুর্নীতিতে তো জড়ায়নি। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগ এবং সম্মানিত, আওয়ামী লীগ এবং দুর্নীতিতে জড়ায়নি, এটা কোনো পাগলেও বিশ্বাস করবে একসাথে যায়। জনাব রুহুল কবির রিজভী সাহেব সিনিয়র রাজনীতিবিদ, রাজনীতি করে উনি জীবনে লম্বা সময় পার করে দিয়েছেন, আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ। কিন্তু ওনার এই যে উদ্যোগ, এই উদ্যোগটা যদি বিএনপি অফিসিয়ালি এন্ডোর্স করে, তাহলে বিএনপি খুব দ্রুত একটা আওয়ামী লীগে পরিণত হবে এবং তখন বিএনপির পরিণতি হবে একটা আওয়ামী লীগের মতো। এই আওয়ামী লীগের কথিত সম্মানিত কোটানকোট ফ্রেশ কোটানকোট, এরা কেউ কি আওয়ামী লীগের শাসনের সমালোচনা করে, অথবা তাদের মধ্যে কোনো রিগ্রেট আছে? দেখেন, আমাদের বাংলাদেশে অভ্যুত্থানের পরে কি লাগবে, বাংলাদেশে অভ্যুত্থানের পরে এই কথাটা আমি এখানে বহুবার বলছি, আবারও বলি, আওয়ামী লীগ কী এটা আমরা জানি না। আওয়ামী লীগ হলো আমাদের নফসানিয়াত, আমাদের মনন, আমাদের আখলাক, আমাদের চরিত্র। এখন এই চরিত্র, এই আখলাক আপনি যদি বিভিন্ন দলের মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করেন, তাহলে তো বাংলাদেশের রাজনীতির যে বিকাশের সুযোগ তৈরি হয়েছিল 5 তারিখের অভ্যুত্থানের এই বাচ্চা ছেলেদের জীবনের বিনিময়ে, আপনি সেই সুযোগকে ইগনোর করলেন। আপনি অভ্যুত্থানের বিরুদ্ধে গিয়ে দাঁড়াইলেন। অভ্যুত্থানের স্পিরিট তো এটা না
যে আওয়ামী লীগকে দলে ইনকর্পোরেট করা। নামে তো দূরের কথা, বেনামেও আওয়ামী স্বভাব আপনার মধ্যে যদি থাকে, আপনি অভ্যুত্থানের শত্রু। এখানে আরেকটা প্রশ্ন ওঠে, সেটা হলো বিএনপির মতো বড় দল এবং তাদের এত সমর্থন, এখানে আওয়ামী লীগদেরকে দলে নিতে হবে কেন? ওই যে বিএনপি চেয়ারপারসন সম্মানিত তাদের খালেদা জিয়া কিছুদিন আগে দেশে ফিরেছেন, মানুষের বাদভাগা উচ্ছ্বাস, এবং খালেদা জিয়ার যে আপনার ক্যারেক্টার, তার যে আপসহীনতা, তার যে নির্যাতন সহ্য করে সত্যের পথে অটল থাকা, সেই রাজনীতির বিরুদ্ধে গিয়ে রাজনীতি করতেছে দলটি। খালেদা জিয়ার পজিশন তো এটা কখনোই হইতে পারে না, হয় নাই কখনো। এই আওয়ামী লীগের সাথে মিলেমিশে চলার নীতি যদি থাকতোই, হ্যাঁ আসেন আমরা নেই আপনারা নেন, তাহলে তো জীবনের ঝুঁকি নিতে হতো না। সেখানে এই দল এরকম একটা সিদ্ধান্ত পাবলিকলি চাওর করার মধ্যে তারা কি অ্যাচিভ করবে আমি জানি না। দেখেন আওয়ামী লীগকে কীভাবে ডিল করবে, এটা যদি কোনো রাজনৈতিক দল প্রপারলি করতে না পারে, তার পরিণতি হবে ভয়ঙ্কর। এটা আমি বহুবার বলছি। আগামী দিনে রাজনীতির বিকাশ শুরু হবে আওয়ামী লীগের ব্যাপারে কে কী সিদ্ধান্ত নেবে তার আলোকে। এই সিদ্ধান্ত রিজি ভাই বলছে, ভালো কথা, রিজভি সাহেব বলছে, এটা অলরেডি রিজেক্টেড হবে। এটা মাঠে আওয়ামী লীগের, এটা আপনার বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা নেবে না। এই ধরনের কথাবার্তা বলার ইঙ্গিত দুঃখজনক। কারণ হলো আওয়ামী লীগ আপনার ইন্টিমেট এনিমি। হ্যাঁ, আওয়ামী লীগ আমাদের সমাজের অংশ, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী আছে, সেটা আছে সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু রাজনৈতিক মতাদর্শ অর্থে যখন এটা দাঁড়ায়, তখন এটা কমপ্লিট একটা ফ্যাসিস্ট মতাদর্শ। ফলে ধরেন আপনি মনে করতে পারেন আপনার ভাই তো ভালো, আওয়ামী লীগ খারাপ, খারাপের সাথে মিশে আপনার ভাই আওয়ামী লীগ হচ্ছে, তাইলে আপনার ভাইকে আপনি ভালো করতে চাইলে খারাপের সংস্পর্শ থেকে দূরে সরান, তার মানে আওয়ামী লীগ থেকে দূরে সরান। তাইলে আওয়ামী লীগ থেকে দূরে সরানোর মানে কি? এই সংগঠনটা ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, সংগঠনটা কিন্তু নিষিদ্ধ না। এখন আওয়ামী লীগ জিন্দা আছে এক অর্থে, জিন্দা আওয়ামী লীগ রাইখা তার কর্মীরা নিজের দলে নেওয়ার মতো আত্মঘাতী কাজ আর তো হইতে পারে না। আপনি বিযুক্ত করবেন গোটা সমাজকে, গোটা সমাজের ডিআওয়ামীকরণ লাগবে, আওয়ামী লীগকে ডিরোটেট করতে হবে। আপনার জার্মানিতে নাৎসি বাহিনীর পতনের পরে কি করা হয়েছে, পুরা মিত্র বাহিনী কিন্তু শুধু বিচার আচার হাবিজাবি করে ক্ষান্ত হয় নাই, এই যে পুরা সমাজের যে মোরাল ইন্ডিকেটরটা ভেঙে গেছিলো, মোরাল ফ্যাব্রিক্স নষ্ট হয়ে গেছিলো, সেটা রিস্টোর করার জন্য তারা ডিনাজিফিকেশন শুরু করছিল লম্বা সময় ধরে। তো আপনার সমাজের দেখেন আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতিটা কি করছে, সমাজের মোরাল পিলার ধসাই দিছে। মানুষের মধ্যে কোনো নৈতিকতা নেই। নৈতিকতা থাকলে এখন আপনি দেখবেন যে আওয়ামী লীগের সময় সব আওয়ামী লীগ ছিল, আর এখন কেউ আওয়ামী লীগ না, সব বিএনপি, সব বিএনপি, জামাত মুক্ত ভাগ হয়ে গেছে। এই যে আত্মশক্তি বিনাশ, এই যে আত্মপ্রতারণা, যে মানুষ নিজের বিরুদ্ধে মিথ্যা বলে তার কোনো সম্ভাবনা থাকে না। এই জাতির যে কোনো ভবিষ্যৎ নাই, কেন নাই? কারণ এরা আত্মপ্রতারক। নিজে বল যে আওয়ামী লীগ করছি, ভুল করছি, প্রতারিত হয়েছি, কেউ বলে না। তাইলে এবার আওয়ামী লীগের লোকের রাজনীতি করার রাইট আছে, কিন্তু সেটা তো আওয়ামী লীগ না। ফ্যাসিজম হ্যাজ নো পলিটিক্স, ইটস অল অ্যাবাউট অর্গানাইজেশন। ফ্যাসিজমের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা একটা দানবীয় সংগঠন, লুটপাটের সিন্ডিকেট, লুটপাট করে খায়। এটাকে রাজনীতি মনে করার মধ্য দিয়ে সে তো নিজের আত্মার উপর জুলুম করছে। পরম বিকাশের যে সম্ভাবনা, মানুষ তো একটা স্পিরিচুয়াল বিং, তাই না? সেটা আওয়ামী লীগ করার মধ্যে দিয়ে সে তার সমস্ত সম্ভাবনা ধ্বংস করে দিছে। তার তো দুনিয়াবি কোনো শান্তি নেই, যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এখন পালাতো। হ্যাঁ, তো টাকাও যন্ত্রণার কারণ হয়ে গেছে তাদের, তাই না? এই যে আপনার একটা জাহান্নাম সে নিজের জীবনে টাইনে আনছে আওয়ামী লীগ করার মধ্য দিয়ে, এখান থেকে আপনার পুরো জনগোষ্ঠীকে মুক্ত করার একটা প্রসেস নিতে হবে। সেখানে আপনি আওয়ামী লীগ রিস্টোর করতেছেন নিজের দলের মধ্যে। এটা আত্মঘাতী, এটা হলো পয়জন খাওয়ানোর মতো অবস্থা। এখানে একটা পয়েন্ট একটু ক্লিয়ার করব। এই যে বলা হচ্ছে যে যারা করাপ্টেড না, যারা ফ্রেশ সম্মানিত, তাহলে আওয়ামী লীগের কাছে তো অনেক সম্মানিত লোক আছে, বিএনপির কাছে আওয়ামী লীগের সম্মানিত লোক কে কে আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের যে রাজনৈতিক আইডিওলজিটা যে চর্চা করতে, যেমন একটা পয়েন্ট বলি খালি, যে মুক্তিযুদ্ধের চেতনা বলতে স্বাধীনতার ঘোষণাপত্রে বলা আছে গণতন্ত্র, ন্যায় বিচার, হিউম্যান ডিগনিটি, এগুলোর কথা বলা আছে। এইগুলোকে মানুষের সামনে কখনো প্রচার না করে ইন্ডিয়ান একটা বয়ান প্রচার করতে, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা। আপনি পুরো মুক্তিযুদ্ধের ডকুমেন্টগুলো ঘেটে আপনি এই শব্দগুলো আপনি কোথা থেকে বের করতে পারবেন না যে কোথাও ধর্ম নিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা এই চেতনার ভিত্তি থেকে মুক্তিযুদ্ধ করছে, এটা আপনি বের করতে পারবেন না। পুরো আইডিওলজিটাই ছিল একটা করাপ্টেড। সুতরাং আওয়ামী লীগকে করাপশন থেকে আলাদা করা এটা কখনো সম্ভব নয়। করাপশন এবং আওয়ামী লীগ এটা একে অপরের হরিহর আত্মা। প্রফেসর মেজবাউল আজম সওদাগর এবং রেজাউল করিম রনি, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।